আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাসায় আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই গড় নির্ণয় আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যানের 4র্থ পর্ব নিয়ে। এই 4র্থ পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে তা হলো একটি অবিচ্ছিন্ন উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে, একটি বিচ্ছিন্ন উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আর দেরি না করে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা নির্ণয় করব একটি অবিচ্ছিন্ন উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা যায়। মনে রাখবে, একটি অবিচ্ছিন্ন উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে কিন্তু দুইটা সূত্র দিয়ে আমরা মধ্যক নির্ণয় করে থাকি। তা হচ্ছে, আমি সূত্র দুইটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখন সূত্র দুইটি লেখা শুরু করছি, তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করো। একটি অবিচ্ছিন্ন উপাত্ত থেকে মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র। 1 নম্বর সূত্র আমি লিখছি, n এর মান জোড় হলে মধ্যক সমান n/2 তম ও n/2 + 1 তম পদের মানের সমষ্টি বাই 2। নাম্বার 2, n এর মান বিজোড় হলে মধ্যক সমান n+1/2 তম পদের মান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি যে একটি অবিচ্ছিন্ন উপাত্তের আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে দুইটা সূত্র প্রয়োগ করে আমরা বের করি। প্রথম সূত্রটা আমি লিখেছি যে n এর মান জোড় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যক লিখব n/2 তম ও n/2 + 1 তম পদের মানের সমষ্টি বাই হচ্ছে 2। আর n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যকের সূত্র আমরা লিখব n+1/2 তম পদের মান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অঙ্ক করা শুরু করি। প্রথমে আমরা যেটা করব
সেটা হচ্ছে আমাদের প্রথমে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, অবিচ্ছিন্ন উপাত্ত তোমরা নিশ্চয়ই জেনে থাকো যে থাকবে যে অবিচ্ছিন্ন উপাত্তগুলো সাধারণত এলোমেলো ভাবে থাকে। এই এলোমেলো উপাত্ত প্রথমে আমরা কি করব, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। মানের উপাত্তগুলো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় ক্রম অনুসারে আমরা এগুলো সাজিয়ে নেব। এখন ছোট থেকে বড় ক্রম অনুসারে এখান থেকে দেখে দেখে আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে উপাত্তগুলো সাজিয়ে নেব। প্রথমে আমরা লিখব যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি আছে 61, তারপরে দেখো 62 আছে, তারপরে 63 আছে। এভাবে আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে আমরা উপাত্তগুলো সাজিয়ে নেব। এবার হচ্ছে আমাদের কাজ কি, এবার আমরা হচ্ছে লিখব যে এখানে n সমান এখানে কতজন আছে, কতজনের নাম্বার, যে 30 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদের এখানে 30 জন, n এর মান, n এর সংখ্যাটা, মোট সংখ্যাটা হচ্ছে 30 জন। n এর মান হচ্ছে আমরা লিখব 30। n এর মান এখানে n সমান 30, যা জোড় সংখ্যা। তাহলে বন্ধুরা নিশ্চয় তোমরা জেনে থাকবে যে n এর মান যদি জোড় হয় তাহলে আমাদের মধ্যকের সূত্রটা কি। তাহলে আমরা জানি যে মধ্যক সমান আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব যে মধ্যক সমান n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি বাই 2। দেখো বন্ধুরা যে এখানে n এর মান হচ্ছে আমাদের 30, মানে 30টা সংখ্যা এখানে আছে, 30 জন শিক্ষার্থীর নাম্বার এখানে দেওয়া আছে। n এর মান হচ্ছে আমরা বসাবো 30/2 তম ও 30/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি বাই 2। দেখো বন্ধুরা যে 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 15 তম ও এখানে 30কে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 15 হয়। 15 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো 16 তম পদের মানের সমষ্টি বাই 2। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে পেয়েছি কত, যে 15তম ও 16তম পদের মানের সমষ্টি। এখন আমাদের কাজটা কি, এখন আমরা 15তম, আমরা যে নাম্বারগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি সেখান থেকে আমাদের 15তম পদ আইডেন্টিফাই করতে হবে। এই 15তম পদ দেখো বন্ধুরা যে 15তম পদ কত হয়, প্রথম সংখ্যাটা আমরা ধরবো 1, তারপরে কাউন্ট করবো 2, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো বন্ধুরা যে 15তম পদ এসছে এখানে আমার 75। তাহলে 15তম পদ আমরা লিখবো এখানে 75 ও 16তম পদের মানের সমষ্টি ও 16তম পদ তাহলে বন্ধুরা দেখো 16তম পদ আসছে আমাদের 75। তাহলে 15 পরে 16তম পদ আসছে আমাদের 75। এই পদের মানের সমষ্টি, আমরা সমষ্টি মানে জানি যে যোগফল। তাহলে 15তম পদ হচ্ছে 75 এবং 16তম পদ হচ্ছে 75। এই দুইটা সংখ্যা আমরা কি করব, যোগ করব। যোগ করে আমরা লিখব কি
2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি যে 75 এবং 75 দুইটা সংখ্যা যোগ করলে আমাদের আসবে কত? এখানে দেখো বন্ধুরা 150 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমাদের পাবো হচ্ছে 75। 150 কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 75। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবারও বলছি যে এখানে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 30 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো মধ্যক নির্ণয় করো। এই উপাত্তগুলো আমাদের অবিচ্ছিন্ন উপাত্ত আছে। এই অবিচ্ছিন্ন উপাত্তকে আমাদের যদি দিয়ে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বলতে যে ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যার দিকে সাজাই নেব। তাহলে ছোট থেকে বড় ক্রম অনুসারে যদি আমরা সাজাই তাহলে এখানে দেখো বন্ধুরা যে 61 সংখ্যাটি আমরা পাই। এই 61 প্রথমে লিখব, তারপরে এর বড় আছে 62, তারপরে দেখো বন্ধুরা 63 আছে, 63 আছে। এভাবে ছোট থেকে বড় ক্রম অনুসারে আমরা উপাত্তগুলো সাজিয়ে নেব। তারপরে কি করব? আমরা নিচে লিখব এখানে এর মান 30, এর মান 30। এই 30 সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয় তাহলে আমাদের মধ্যকের সূত্রটি হবে যে n/2 তম ও n/2 + 1 তম পদের মানের সমষ্টি বাই হচ্ছে কত? 2। n এর মান 30 যদি হয় তাহলে 30/2 লিখব এততম ও 30/2 + 1 তম পদের মানের সমষ্টি বাই হচ্ছে 2। দেখো বন্ধুরা এবার 30 কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের মান আসে কত? 15 তম। আর এখানে 30 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 15 আসে, তার সাথে 1 যোগ করলে 16 তম পদের মানের সমষ্টি বাই 2। এখন 15 তম পদ আমরা এখানে যেহেতু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, এখন 15 তম পদের মান কোনটা আসে আমরা এখন এটা দেখব। এটাকে 1 কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15 তম পদ এসেছে 75 এবং 16 তম পদের মানের সমষ্টি 16 তম পদ আসলে আমাদের তারপরের সংখ্যাটা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আছে 75। তাহলে আমরা এখানে 75 লিখব এবং মানের সমষ্টি এই দুটো সংখ্যার সমষ্টি বলতে এখানে যোগফল বোঝায়। তাহলে 75 এবং 75 দুটো সংখ্যা যদি যোগ করা হয় তাহলে আসে আমাদের 150 কে 2 দিয়ে ভাগ করলে 75। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব, মধ্যক আমরা পাবো 75। তাহলে দেখো বন্ধুরা এই অবিচ্ছিন্ন উপাত্তের মধ্যক আমাদের আসছে কত? 75। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে অবিচ্ছিন্ন উপাত্তের যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে n এর মান জোড় এবং একটা হচ্ছে n এর মান বিজোড়। তাহলে আমরা জোড় সংখ্যা যেভাবে যদি থাকে তাহলে আমরা এইভাবে মধ্যক নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমাদের n এর মান যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয় সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আমরা n এর মান বিজোড় বলতে এই সংখ্যা 30 জনের জায়গায় আমরা 27 করতে পারি, 29 করতে পারি। তাহলে 27 জন, আমরা 27 জনই ধরি। তো 27 জন যদি শিক্ষার্থী হয়, 27 জন যদি শিক্ষার্থী হয়, 27 জন এখানে লিখি 27 জন শিক্ষার্থী হলে 27 জন শিক্ষার্থীর নাম্বার যদি হয় তাহলে আমরা মনে করলাম এটা যে 3টে সংখ্যা আমরা বাদ দিব। এখান থেকে 3 জনের নাম্বার আমরা এখান থেকে বাদ দিব। 3 জনের নাম্বার যদি বাদ দিই মানে ধরে নিলাম আমরা যে 88 বাদ দিচ্ছি, এখানে 88 সংখ্যাটা বাদ দিচ্ছি, 88 এখান থেকে 88 সংখ্যাটা বাদ গেল। আমরা 86 সংখ্যাটা যদি বাদ দিই, দেখো বন্ধুরা 86 সংখ্যাটা যদি বাদ দিই, এবার 85 সংখ্যাটা যদি বাদ দিই, 85 সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে কতজন থাকলো? 27 জন। এখানে দেখো বন্ধুরা 27 জন আমাদের নাম্বার, 27 জনের নাম্বার এখানে থাকবে।
যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 তাহলে 27 জনের নাম্বার আমাদের এখানে থাকবে। এটা আমাদের 27 মানে n এর মান হচ্ছে বিজোড় সংখ্যা, 27 বিজোড় সংখ্যা। তাহলে বন্ধুরা আমরা এই উপাত্তগুলো আমরা যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে দেখো বন্ধুরা এখানে 27টি সংখ্যা আমরা পাব। এই 27টি সংখ্যা আমরা কি করব, এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে আবার সাজিয়ে দেব। সাজিয়ে নিয়ে এবার আমরা লিখব দিয়ে এখানে n সমান 27 যা বিজোড় সংখ্যা। অতএব মধ্যক সমান n এর মান যদি বিজোড় হয় তাহলে বন্ধুরা আমরা জানি এর সূত্রটা হচ্ছে n এর মান বিজোড় হলে n+1/2 তম পদের মানের 2 তম পদের মান হবে মধ্যক। n এর মান যদি বিজোড় হয় তাহলে আমরা জানি যে n এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যক সমান হবে n+1 বা 1/2 তম পদের মান। তাহলে n+1 n এর মান হচ্ছে আমাদের কত, 27। n এর মান আমরা লিখলাম 27 প্লাস 1/2 তম পদের মান। 27 আর 1 28 তম পদের মান। দেখো বন্ধুরা ভাগ করলে আসে কত, 14 তম পদের মান। তাহলে n এর মান 27, 27 এর সাথে 1 যোগ করলে 28, 28 কে 2 দিয়ে ভাগ করলে আসে কত, 14 তম পদের মান। এখন দেখো বন্ধুরা আমরা এই 14 তম পদের মানটা কত, এখন আমরা এখানে খুঁজব যে 14 তম পদটা কত। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো বন্ধুরা এখানে 14 তম যে পদটা সেটা আছে আমাদের কত, 74। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি যে মধ্যক হচ্ছে আমাদের 74। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা একটি অবিচ্ছিন্ন উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে হলে আমাদের এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করতে হয়। একটা হচ্ছে n এর মান বিজোড় হলে আর একটা হচ্ছে n এর মান জোড় হলে, দুইটা সূত্র দিয়ে আমরা এভাবে মধ্যক নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাব কিভাবে একটি বিচ্ছিন্ন উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করা যায়। একটি বিচ্ছিন্ন উপাত্ত, তাহলে একটি বিচ্ছিন্ন উপাত্ত আমরা ধরে নিয়ে যে একটি বিচ্ছিন্ন উপাত্তে আমরা লিখি নাম্বার 2 একটি বিচ্ছিন্ন উপাত্তের মধ্যক নির্ণয়। তাহলে বিচ্ছিন্ন উপাত্ত আমরা লিখি যে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা উপাত্তগুলো, এটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত। এখানে শ্রেণী ব্যবধানে সাজানো থাকে।
আমরা বিচ্ছিন্ন বাক্য লিখি। বিচ্ছিন্ন বাক্য প্রথমে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা 41 থেকে 45 46 থেকে 50 51 থেকে 55 56 থেকে 60 61 থেকে 65 66 থেকে 70। দেখো বন্ধুরা, এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তিগুলো আমি লিখলাম। এবার লিখবো গণসংখ্যা। গণসংখ্যা প্রথম ঘরে 4 6 12 20 15 3। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের একটা বিচ্ছিন্ন উপাত্ত দেওয়া আছে। এই বিচ্ছিন্ন উপাত্তে আমরা এখন মধ্যক নির্ণয় করব। বিচ্ছিন্ন উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমযোজিত গড়সংখ্যা সারণী তৈরি করতে হয়। এই ক্রমযোজিত গড়সংখ্যা সারণী নিয়ে প্রথমেই আলোচনা করেছি। এর আগে দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম। তাহলে আমরা জানি যে ক্রমযোজিত গড়সংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে ক্রমযোজিত গড়সংখ্যা সারণী তৈরি করতে হলে আমাকে একটা বিচ্ছিন্ন উপাত্ত থেকে ক্রমযোজিত গড়সংখ্যা সারণী তৈরি করতে হলে পাশাপাশি 3 ঘর কাটতে হয়। আমি প্রথমে লিখব মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় গড়সংখ্যা সারণী নিম্নরূপ। গণসংখ্যা সারণী নিম্নরূপ। প্রথমে দেখো বন্ধুরা, আমরা পাশাপাশি কাটবো হচ্ছে ঘর কাটবো হচ্ছে 3টা এবং উপর নিচে কয়টা ঘর কাটতে হবে সেটা এখানে আমাদের উপাত্ত দেওয়ার উপর নির্ভর করবে। যে এখানে দেখো পাশাপাশি 1 2 3 4 5 6 7, তাহলে পাশাপাশি 7 ঘর আছে। নিচে একটা বাড়তি ঘর হিসেবে আমরা 8 ঘর কাটবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা পাশাপাশি 3 ঘর কাটি। উপর নিচে আমরা 8 ঘর কাটবো। 1 2 3 4 5 6 7 8। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ঘর কাটছি, তোমরা আমার সাথে সাথে ঘরগুলো কেটে নাও। পাশাপাশি আমরা 3 ঘর কাটবো। 1 2 3। প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি। দ্বিতীয় ঘরে আমরা লিখব গণসংখ্যা এবং তৃতীয় ঘরে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো লিখবো। এবার প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো আগে লিখে নেব। শ্রেণী ব্যাপ্তি দেখো বন্ধুরা কত আছে। 41 থেকে 45, 46 থেকে 50,
51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। দেখো বন্ধুরা, এবার আমি বড় সংখ্যাগুলো লিখবো। বড় সংখ্যা প্রথম ঘরে আছে 4, দ্বিতীয় ঘরে 6, 12, 20, 15, 3। এবার আমরা ক্রমজনিত গণ সংখ্যা বের করব। ক্রমজনিত গণ সংখ্যা বের করতে হলে প্রথমে হচ্ছে আমাদের গণ সংখ্যা ঘরে দেখো 4 আছে। 4 এর আগের সংখ্যাটা কত? 0 ধরলে তাহলে আমাদের প্রথম ঘরে আমাদের 4 আর 0 যোগ করলে কত হয়? 4। এবার এই 4 এবং গণ সংখ্যার পরের ঘরে আছে 6, 4 আর 6 যোগ করলে আমরা পাবো কত? দেখো বন্ধুরা, 4 আর 6 যোগ করলে আমরা পাবো 10। 10 আর 12 যোগ করতে হবে। 10 আর 12 যোগ করলে হবে কত? 22। তারপরে দেখো বন্ধুরা 42 পাবো। তারপরে এই ঘরে আসবে আমাদের 57। এই ঘরে আসবে 42 আর 15 যোগ করলে 57। তারপরে দেখো 57 সাথে যদি 3 যোগ করা হয় তাহলে আসবে 60। দেখো বন্ধুরা, এখানে যদি বড় সংখ্যা আমরা যোগ করি তাহলে দেখো আমাদের 4 আর 6 যোগ করলে আমাদের 10 আসবে। 10 আর 12 যদি যোগ করি তাহলে 22 আর 20 যদি আমরা যোগ করি তাহলে 42 আসবে। 42 আর 15 যোগ করি তাহলে 57 আসবে। 57 সাথে আমরা 3 যদি যোগ করি তাহলে 60 আসবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে গড় সংখ্যার সমষ্টি আমাদের 60। আবার এখানে ক্রমজনিত গড় সংখ্যা শেষের সংখ্যাটা হচ্ছে আমাদের 60। তাহলে আমরা বুঝে নেব যে আমাদের ক্রমজনিত গড় সংখ্যা তৈরি করা ঠিক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার যেহেতু আমাদের মধ্যক নির্ণয় করতে হবে, তাহলে আমাদের মধ্যকের সূত্র আছে। মধ্যকের সূত্র আমরা লিখি। মধ্যক সমান L যোগ n/2 - fc গুণ h/fm। দেখো বন্ধুরা, এখানে আমরা হচ্ছে মধ্যক নির্ণয় করবো, যেহেতু তাহলে মধ্যক নির্ণয়ের আমাদের সূত্র আছে। এই মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? যে l যোগ n/2 - fc গুণ h/fm। আমরা এখানে l হচ্ছে কি? l হচ্ছে আমাদের যে শ্রেণীতে মধ্যক অবস্থিত। এখানে মধ্যক বের করতে হলে আমাদের লিখতে হবে যে এখানে n সমান 60 এবং n/2 সমান 60/2 বা হচ্ছে 30। মধ্যক হলো 30তম পদের মান। মধ্যক হলো 30তম পদের মান। 30তম পদ কত শ্রেণীতে আছে সেটা আমাদের এখন বের করতে হবে। এই 30তম পদ দেখো বন্ধুরা, আমরা এই 30তম পদ আমরা ক্রমজনিত গড় সংখ্যার ভিতরে বুঝবো। এই 30তম পদ দেখো আমাদের কোন সংখ্যার ভিতরে আছে? 4, 10, 22, 42। দেখো বন্ধুরা, এই 42 সংখ্যার ভিতরে আমরা এই 30তম পদটা পাব। তাহলে আমরা বুঝে নেব যে এই 42 সংখ্যা সোজা যে শ্রেণী আছে এটা হচ্ছে 30তম পদের শ্রেণী। এই 30তম পদ এই শ্রেণীতে অবস্থিত। তো 30তম পদ 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। 30তম পদ
আমরা লিখব 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। 60 শ্রেণীতে লিখতে পারি 60 শ্রেণীতে। অতএব মধ্য 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তাহলে এখানে আমরা 60 থেকে 70 শ্রেণীতে আমরা কি পাবো? মধ্যক পাবো। এই 60 থেকে 70 শ্রেণী, 60 থেকে 56 থেকে 60 শ্রেণীর এই শ্রেণীর সর্বনিম্ন সীমা আমরা ধরবো এল এর মান। সুতরাং এখানে লিখতে পারি এল সমান এই শ্রেণীর হচ্ছে নিম্ন সীমা। এখানে শ্রেণী হচ্ছে 56 থেকে 60। এই 56 থেকে 60 এই এল 56 হচ্ছে নিম্ন সীমা এবং 60 হচ্ছে উচ্চ সীমা। তাহলে 56 হচ্ছে এখানে সর্বনিম্ন সীমা হচ্ছে, এখানে এল এর মান হচ্ছে 56। তারপরে n/2 এর মান হচ্ছে আমাদের 60। 60 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 30 FC। এখন FC-টা কি? FC হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত। দেখো এই শ্রেণীতে 42 বা 56 থেকে 60 এই শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত। এই যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর উপরের সংখ্যাগুলোর যোগফলই হচ্ছে আমাদের FC এর মান। এই FC এর মানটা আমরা পাবো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর উপরের সংখ্যাগুলোর যোগফল বা উপরের সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে উপরের সংখ্যা আমরা সমষ্টি কিভাবে পাবো? দেখো যে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই গড় সংখ্যার সমষ্টি আমরা যোগ করব। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর উপরের বড় সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের FC এর মান। তাহলে দেখো বন্ধুরা যে আমাদের এই শ্রেণীতে মধ্যক অবস্থিত যদি হয় তাহলে এই শ্রেণীর উপরের সংখ্যার বড় সংখ্যার সমষ্টি পাবো আমরা FC এর মান। তাহলে এখানে দেখো যে আমরা এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 4 আর 6 যোগ করলে 10 হয়। 10 আর 12 যদি যোগ করি তাহলে আমরা পাবো 22। দেখো বন্ধুরা যে আমি আবারও বলছি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই মধ্যক শ্রেণীর বড় সংখ্যার উপরের সংখ্যাগুলোর সমষ্টি হবে আমাদের FC এর মান। আমরা এটা অন্যভাবে আমরা বলতে পারি যে এখানে আমাদের কিন্তু সমষ্টি দেওয়াই আছে, যে এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের শেষ সংখ্যাটা সেখানে কত? 22। এভাবে আমরা বুঝে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের FC এর মান। এটা হচ্ছে FC এর মান। তাহলে FC আমরা পেয়ে গেলাম এবং আমরা এখানে আসি এবার H হচ্ছে শ্রেণী ব্যবধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শ্রেণী ব্যবধান সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করেছি, অবশ্যই তোমরা এটা জেনে থাকবে। তবে আমি বলছি যে H হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা আমাদের এখানে কত? এখানে 41 থেকে 45। সুপ্রিয় শিক্ষার্থী দেখো 41 থেকে 45 আমাদের শ্রেণী ব্যবধান যদি বের করতে হয় তাহলে এখানে আমরা 41টা কাউন্ট করব। তাহলে 41, 42, 43, 44, 45। তাহলে দেখো বন্ধুরা এসেছে আমার কত? 5। তাহলে আমরা এই এর মানটা বলা হচ্ছে কত? 5। এর মান হচ্ছে 5। এখানে FC সমান আমার এসেছে 22, H হচ্ছে সমান 5। এবার দেখো FFটা কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গড় সংখ্যা হচ্ছে FM। আমাদের দেখো বন্ধুরা আবার বলছি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর গড় সংখ্যার মান হচ্ছে FM এর মান। তাহলে FM সমান কত? FM সমান আমরা কত পাচ্ছি? দেখো বন্ধুরা এখানে আমরা পাচ্ছি 20। FM হচ্ছে 20। এবার আমরা এই সূত্রের আমরা মানগুলো বসাই দেব।
তাহলে আমরা কিভাবে পেলাম? আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে এখানে n সমান সমান 60 এবং n বাই 2 সমান সমান 60/2 বা এটা ভাগ করলে আমাদের কত 30 আসবে। এবার মধ্যক হলো 30তম পদের মান। 30তম পদ আমরা বুঝবো কোন সংখ্যার ভিতরে আমাদের 30তম পদটা আছে। এই 30তম পদ আমরা কোন সংখ্যার ভিতরে আছে সেটা বুঝবো। যে প্রকৃত সংখ্যার ভিতরে এটা বুঝবো যে 4, 10, 22, 42। তাহলে 42 সংখ্যার ভিতরে আমাদের 30তম পদটা আছে। তাহলে এর শ্রেণী কোনটা? এর শ্রেণী দেখো বন্ধুরা, যে 56 থেকে 60। তাহলে এই 56 থেকে 60 এর হচ্ছে এটা শ্রেণী, এর হচ্ছে নিম্ন সীমা আছে, ঊর্ধ্ব সীমা আছে, উচ্চ সীমা আছে। নিম্ন সীমাটা কত? নিম্ন সীমাটা হচ্ছে আমাদের এল এর মান। এই এল এর মান হচ্ছে কত? আমাদের 56। তারপরে আমরা এখান থেকে বের করব আমাদের সূত্রে এফ এর মান। এফ এর মানটা কত? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, তাহলে এই যে এই শ্রেণী আছে মধ্যক অবস্থিত, এই শ্রেণীর গড় সংখ্যা মধ্যক অবস্থিত, এই শ্রেণীর উপরের সংখ্যাগুলোর গড় সংখ্যাগুলোর সমষ্টি আমরা বের করব। তাহলে গড় সংখ্যার সমষ্টি আমাদের কত দিয়েছে দেখো বন্ধুরা, যে 4 আর 10 6 যোগ করলে 10, 10 আর 12 যোগ করলে 22 হয়। তাহলে এফ এর মান হচ্ছে আমরা লিখব কত? 22। এবার আমরা দেখো শ্রেণী ব্যবধান লিখতে পারি। এই হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমাদের কত? 41 থেকে 45, শ্রেণী ব্যবধান 5। এবার এফএম এর মানটা কত? এফএম হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীর হচ্ছে ওই শ্রেণীর গড় সংখ্যা হচ্ছে এফএম এর মান। তাহলে দেখো বন্ধুরা, এখানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর গড় সংখ্যাটা আছে কত? 20। তাহলে আমরা লিখব 20। এফএম এর মান পেলাম কত? 20। এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রে আমাদের মানগুলো বসাতে হবে। তাহলে এর মান পেলাম বন্ধুরা, দেখো 56 যোগ n/2। n/2 আমরা কত পেলাম? 30। এফসি দেখো বন্ধুরা, আমরা পাইছি কত? 22 গুণ এইচ এর মান কত পেলাম? 5। এফএম কত? বা 56 যোগ, এখানে দেখো 30 থেকে 22 মাইনাস করলে কত হয়? 8। 5 দেখো বন্ধুরা, 56 যোগ আমরা 5 একটা কত? 40 বাই 20। 56 যোগ 40 কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো কত? এখানে পাবো 2। দেখো 56 আর হচ্ছে যদি 2 যোগ করা হয় আমরা পাবো হচ্ছে 58। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মধ্যক নির্ণয় একটা বিচ্ছিন্ন উপাত্ত থেকে আমরা এইভাবে মধ্যক নির্ণয় করতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমি আবার একটু আলোচনা করছি যে একটি বিচ্ছিন্ন উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা যায়। আমরা প্রথমে কি করব? যে মধ্যক নির্ণয় গড় সংখ্যার সারণী নিম্নরূপ। আমরা এটাকে আমরা ক্রমযুক্ত গড় সংখ্যার একটা সারণী তৈরি করব। ক্রমযুক্ত গড় সংখ্যার সারণী তৈরি করতে হলে পাশাপাশি তোমাকে 3 ঘর কাটতে হবে, আর উপরে নিচে ঘর কাটার উপর নির্ভর করবে উপাত্তগুলো দেওয়ার উপর। এখানে উপাত্তগুলো কয় ঘরে আছে? 1 2 3 4 5 6 7 7 ঘর আছে। এজন্য আমরা উপরে নিচে আমরা 8 ঘর কাটবো। তাহলে এবার দেখো আমরা প্রথম ঘরে লিখব শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় ঘরে ঘর সংখ্যা এবং তৃতীয় ঘরে লিখব ক্রমযুক্ত ঘর সংখ্যা। প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি এবং ঘর সংখ্যাগুলো প্রথমে আমরা ঘরে লিখে ফেলবো। তারপরে কি ক্রমযুক্ত ঘর সংখ্যা। ক্রমযুক্ত প্রথম ঘরে আছে এখানে ঘর সংখ্যা কত? 4 আছে। 4 এই 4 আমরা ঘর সংখ্যা পরের ঘরে আছে কত? 6 এর যোগ করলে 10। 10 এর সাথে 12 যোগ করলে কত হয়? 22। 22 এর সাথে 20 যোগ করলে কত হয়? 42। 42 এর সাথে 15 যোগ করলে কত হয়? 57। 57 এর সাথে 3 যোগ করলে কত হয়? 60। তাহলে আমরা ক্রমযুক্ত গড় সংখ্যার সারণী তৈরি করলাম এবং গড় সংখ্যার সমষ্টি এখানে আমাদের 60 আসবে। এবার আমরা যেটা করব, এখানে n সমান সমান আমাদের কত? 60 এবং n কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে কত? 30। এবার আমরা লিখব মধ্যক হলো 30তম পদের মান। 30তম পদ
কত শ্রেণীতে আছে। এবার আমরা এই 30তম পদটা আমরা খুঁজে বের করব, সংখ্যার ভিতরে কোন সংখ্যার ভিতরে আছে সেটা আমরা খুঁজে বের করব। তাহলে দেখো বন্ধুরা, যে 30তম পদটা আছে, যে 10 22 দেখো 42 সংখ্যার ভিতরে 30তম পদটা আছে। তাহলে এর পরে শ্রেণী সংখ্যাটা কত? শ্রেণী সংখ্যা আছে 56 থেকে 60। এটা হচ্ছে এই শ্রেণীতে, এই 56 থেকে 60 শ্রেণীতে মধ্যক অবস্থিত। অতএব মধ্যক 60 থেকে 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এবার আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র আছে, যে মধ্যক নির্ণয়ের সূত্রটাকে l যোগ n/2 - lc গুণ h/fn। এখন আমরা এই মানগুলো এই ছক থেকে বের করব। এর হচ্ছে কি? এর হচ্ছে আমাদের যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে l এর মান। দেখো বন্ধুরা, ওই শ্রেণীর নিম্ন সীমা, আমাদের শ্রেণীটা আছে 56 থেকে 60, তাহলে নিম্ন সীমা l এর মান হচ্ছে 56, তো 56 লিখব। এবার fc টা কি? fc দেখো, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীর বড় সংখ্যার উপরের সংখ্যাগুলোর সমষ্টি। উপরের সংখ্যাগুলো যদি যোগ করা হয়, এই মধ্যক শ্রেণীর উপরের সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো 22। এবার h আছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান দেখো বন্ধুরা, এখানে 1 থেকে 45, প্রত্যেকের শ্রেণী ব্যবধান আছে কত? 5। টা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর বড় সংখ্যাটাই হচ্ছে তোমার f এর মান। f এর মান। তো এবার আমরা এইগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করব। মান বসাবো, fc মান আছে 22 গুণ h মান আছে 5, f এর আছে 20। আমরা মান বসাবো, এখানে বের করব হচ্ছে 8 5/20। এবার 5 এর 40, 40 কে 20 দিয়ে ভাগ করলে 2 হয়, 56 এর সাথে 2 যোগ করলে 58 হয়। তাহলে এইভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি বোঝার সমস্যা হয় তাহলে আমাকে পরবর্তী ক্লাসে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা আমাদের এখানেই শেষ করছি, এবং আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই ভালো থেকো। সরকারি যে বিধি আছে, স্বাস্থ্যবিধি আছে, তোমরা সবাই মানার চেষ্টা করবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।